হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের। একটু সায়েন্সের ক্লাসগুলো ডিলে হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে পার্ট 24 নিয়ে চলে এসেছি। তোমরা যারা পার্ট 1 থেকে 23 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের যে শিফটটা রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা শিফট, তার কারণ এই শিফটে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রশ্ন এসছে, যেটা সলিউশন ইউটিউবে একমাত্র বাংলায় সোমনাথ স্যার তোমাদের দিতে চলেছে। জাস্ট শুধু এই শিফটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো। তুমি বাধ্য হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে যদি তুমি সিরিয়াস রেলওয়ে অ্যাসপিরেন্ট হও তাহলে, এবং তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও। ওয়ান অ্যান্ড অনলি সায়েন্সের রেলওয়ের জন্য চ্যানেল, এবং রেলওয়ের প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু ভালোভাবে কভার করা হবে। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে যাতে তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও যখনই ক্লাস আসবে। আমি এগুলো কিন্তু কমপ্লিট করছি। আজকে আমরা আলোচনা করব 29 আগস্টের ফার্স্ট শিফটের প্রশ্ন। তোমরা নিশ্চয়ই জানো এনটিপিসির কিন্তু অলরেডি ভ্যাকেন্সিজ অ্যানাউন্স হয়ে গেছে, অ্যাসেসমেন্ট চলছে। যে কোনো দিন ভ্যাকেন্সিজ তোমাদের চলে আসতে পারে, তাই ওই জায়গাটা তোমরা অবশ্যই কিন্তু রেডি করে নাও। আমাদের এনটিপিসির ক্লাস চলছে। আমি তোমাদের ক্লাসের শিডিউল গুলো যদি একটু বলে দিই, ফ্রাইডে 9:30 PM, অর্থাৎ নেক্সট ফ্রাইডে থেকে, আজকে ফ্রাইডে না, নেক্সট ফ্রাইডে থেকে 9:30 PM এ তোমাদের এনটিপিসি জিকে জিএস লাইভ হবে। এবং তোমাদের স্যাটারডে কিন্তু সায়েন্স মক টেস্ট লাইভ হয় 9:30 PM এ। এই দুটো ক্লাস কিন্তু রেগুলার তোমাদের চলবে। ম্যাথ ক্লাস এভরি সানডে, তোমাদের ম্যাথ ক্লাসের একটা ক্লাস আমি আপলোড করি এবং ওয়াইসিটির প্রিভিয়াস এস অনুযায়ী, এবং রিজনিং ক্লাসও তোমাদের কিন্তু চলবে। প্রত্যেকটা ক্লাস চলবে, তাই অবশ্যই তোমরা কিন্তু লাইক করো। যারা সোমনাথ স্যারের কাছে প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই কিন্তু এই ব্যাচটা জয়েন করে যাও। এখনো পর্যন্ত এই ব্যাচটার ফি রয়েছে 999 ওয়ান টাইম। কতদিন পর্যন্ত না স্যার? 5 আগস্ট পর্যন্ত এটার প্রাইস থাকবে 999, দেন এর প্রাইস হয়ে যাবে কিন্তু 1200 টাকা। তুমি বলবে স্যার এত প্রাইস কেন, 799 699 এর বাজারে? কারণ আমি তোমাকে ইন ডিটেল প্রত্যেকটা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খ ভাবে করাবো, সহজ এবং প্রচুর ক্লাস থাকবে। অনেক জায়গায় তুমি দেখবে বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ব্যানার, বিশাল বিশাল ব্যাপার। আমি ভাই কত কর্পোরেট না, আমি তোমার পাড়ার দাদাদের মতো পড়াচ্ছি, ফলে আমার বিরাট কোনো ইনভেস্টমেন্ট, বিরাট কোনো আমার পেছনে কর্পোরেট সংস্থার ইনভেস্টমেন্ট নেই যে আমি অত কম টাকায় এত কিছু করেও দিতে পারবো। তাই আমার ফিজটা এত রয়েছে। তোমরা যদি পছন্দ হয় অন্য জায়গায় যেতে পারো, কিন্তু আমি বারবার বলি ফিরে আসতে হবে সোমনাথ স্যারের কাছে যদি প্রতারিত হও তুমি অন্য জায়গায়, ঠিক আছে? এবং আমি তোমাদের জাস্ট পরীক্ষা হওয়ার পর খুলে খুলে দেখাবো, প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা শেয়ার করবো যে কজন আমার থেকে পেয়েছে, এবং যা আমার কাছে স্টুডেন্ট রয়েছে তার 10% কিন্তু জবের লিস্টে, ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবে। এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ঠিক আছে? 999 প্রাইস থাকবে 5 আগস্ট পর্যন্ত। যারা 5 আগস্টের মধ্যে ভর্তি হবে তাদের কিন্তু 999 টাকা দিতে হবে। আফটার দ্যাট 1200 টাকা ওয়ান টাইম, ঠিক আছে? চলো নেক্সট। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে নিউল্যান্ডের যে অক্টেভ, সেই অক্টেভ উপাদানগুলির মধ্যে পর্যায়ক্রম শুধুমাত্র ড্যাশ পর্যন্ত পরিলক্ষিত হয়েছিল। তোমরা যদি এনসিইআরটি ক্লাস 10 পড়ো, এনসিইআরটি ক্লাস 10 পিরিয়ডিক টেবিল পড়ো, সেখানে দেখবে এই যে নিউল্যান্ডের যে অক্টেভ, এখানকার যে উপাদানগুলি সেটা কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত কিন্তু পরিলক্ষিত হয়েছিল। নিউল্যান্ডের অক্টেভ গুলো গানের যে সুর হয়, অর্থাৎ গানের যে অক্টেভ অর্থাৎ 8টার যে সুর হয়, সেই সুর অনুযায়ী কিন্তু নিউল্যান্ডের অক্টেভ গুলো তৈরি হয়েছিল। যার প্রথম উপাদান কিন্তু হাইড্রোজেন। টোটাল 56টা মৌল ছিল, কিন্তু মনে রাখবে ক্যালসিয়াম পর্যন্ত, এটা কিন্তু 8টা যে রুলটা সেটা কিন্তু ক্যালসিয়াম পর্যন্ত ভ্যালিড ছিল। ক্যালসিয়ামের পর কিন্তু এটা ইনভ্যালিড হয়ে পড়েছিল। টোটাল কটা মৌল নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন? 56টা মৌল নিয়ে। এবং এবং আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, টোটাল 56টা মৌল নিয়ে তিনি কাজ শুরু করেন। এবং শুধু তাই নয়, তিনি কি করেছিলেন না, অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে তিনি কিন্তু কি করেছেন, বা পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে তিনি তার পর্যায় সারণী কিন্তু সাজিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, এটা তোমাদের কিন্তু এনসিইআরটি ক্লাস 10 বাংলায় ধরে ধরে লাইন বাই লাইন কেন পড়া জরুরি, আজকে আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ানোর সাথে সাথে তার ডিসকাশন করে দিই, প্রত্যেকটা জায়গা তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিই, প্রত্যেক কোথা থেকে পড়বে, কোথা থেকে আসবে। অনেক কোচিং ইনস্টিটিউট আছে বলছে ভাই আমার বাংলায় ম্যাটেরিয়াল, এদিকে পড়াচ্ছে ইংলিশ ম্যাটেরিয়াল। কেন এই বিভাজন, কেন বিভাজন করছো তোমরা ইউটিউবের স্টুডেন্টদের সাথে এবং পেইড ব্যাচের স্টুডেন্টদের সাথে? মিথ্যা প্রতারিত করা স্টুডেন্টের সংখ্যা, প্রতারিত স্টুডেন্টের সংখ্যা এবং প্রতারক কোচিং এর সংখ্যা দিনকে দিন বাড়ছে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন।
পরের প্রশ্ন দেখো, আমি তোমাদের আলো থেকে প্রচুর প্রশ্ন করিয়েছি আজকে। যেমন দেখো যে একটি 2.5 সেন্টিমিটার লম্বা বস্তু, তাহলে 2.5 সেন্টিমিটার তার কি হাইট। তাহলে আমি প্রথমেই লিখে দেব, প্রথমে আমি যখন একটা আলোর অঙ্ক দেখবো, আলোর যারা অঙ্ক বুঝতে পারো না, আমার আলোর ডিটেল ক্লাস রয়েছে, আই বাটনে দেওয়া থাকবে, প্লিজ গিয়ে দেখে নিও। তো দেখো কি বলেছে, বলছে একটি 2.5 সেন্টিমিটার বস্তু 24 সেন্টিমিটার দূরত্বে 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের প্রধান অক্ষের উপর স্থাপন করা হয়। তাহলে এই যে লেন্স, এটা লেন্স বলেছে না মিরর বলেছে? অবশ্যই বলেছে অবতল লেন্স। প্রথমেই তোমরা যে লাইনটাকে দাগাবে সেটা হচ্ছে অবতল লেন্স নাকি অবতল দর্পণ, উত্তল দর্পণ নাকি উত্তল লেন্স। কেন না, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রুল, আলাদা আলাদা সাইন কনভেনশন তৈরি হবে, ঠিক আছে? তাই ওটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে অবতল লেন্স নাকি অবতল দর্পণ, উত্তল দর্পণ নাকি উত্তল লেন্স। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে বলে 2.5 সেন্টিমিটার লম্বা, কি লম্বা না বস্তুটা, তাহলে হাইট অফ অবজেক্ট বা HO ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। ক্লিয়ার? বস্তুটি 24 সেন্টিমিটার দূরত্বে, 24 সেন্টিমিটার দূরত্ব মানে ইউ ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তোমাকে বলেছে অবতল লেন্স, যেহেতু অবতল লেন্স তোমাকে বলেছে, আর ইউ মানে কি প্রত্যেকটা সময় নেগেটিভ হয়, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ। নেক্সট দেখো ভি তোমাকে বের করতে হবে, কারণ ভি না বের করলে আমরা কিন্তু ইমেজের উচ্চতা বের করতে পারবো না, বা হাইট অফ ইমেজ কিন্তু বের করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের ভি বের করতে হবে এবং তারপর হাইট অফ ইমেজ বের করতে হবে, রাইট? তাহলে ভি বের করার জন্য আমরা উত্তল লেন্সের বা অবতল লেন্সের যে ফর্মুলাটা কি জানি, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে দেখো 1/v ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/f মাইনাস 1/u। এবার দেখো এফ তোমাকে দিয়ে দিয়েছে, এফ ইজ ইকুয়াল টু কত, 16, কিন্তু এফটাও নেগেটিভ হবে। কেন? যেহেতু অবতল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, উত্তল লেন্স বা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ হয়, কিন্তু অবতল লেন্স বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়, নেগেটিভ হয়। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করব, দেখো 1/-16 দিয়ে কি করব, প্লাস 1 কি করব, 1/u। দেখো আচ্ছা এটা তো প্লাস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে মাইনাস হবে, -24। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দেখো 24 মাইনাস, তাই এখানে -24 বসালাম, এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানে 24, তাহলে 16 আর 24 এর এলসিএম যদি আমি 48 নিই, তাহলে 16 3 48 -3, 24 2 48 -2। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু, ভাই সাহেব আমি কি বলতে পারি যে 48/-5। এটাকে ফ্র্যাকশনে করে লাভ নেই, এটাকে তুমি রেখে দাও। তারপর আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হাইট। আচ্ছা হাইটের জন্য ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা বলেছিলাম, সেটা কি মনে পড়ছে কারুর? ম্যাগনিফিকেশনের কি ফর্মুলা বলেছিলাম না, ম্যাগনিফিকেশনের যে ফর্মুলাটা বলেছিলাম সেটা হচ্ছে যে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু v/u বলেছিলাম। তাহলে তুমি হাইট অফ ইমেজ বসাও, হাইট অফ ইমেজ কত বসাবে স্যার, হাইট অফ ইমেজ তোমাকে বের করতে হবে, হাইট অফ অবজেক্ট বসাও 2.5, হাইট অফ অবজেক্ট মানে বস্তুর যে উচ্চতা, হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু v/u। ভি কত, উইথ সাইন বসাবে, ভি কত দেখো 48/-5, তাহলে 48/-5, হ্যাঁ, ডিভাইডেড বাই ইউ, ইউ মানে কত, ইউ মানে এখানে ইনটু করে বসিয়ে দাও, ইনটু হচ্ছে 24 -24, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 24 2 48, 2/5। তাহলে হাইট অফ ইমেজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 2/5 ইনটু 2.5, ঠিক আছে? তাহলে 5 5 এ 25, 0.5, 0.5 ইনটু 2 অর্থাৎ 1.0 সেন্টিমিটার। 1.0 সেন্টিমিটার, অপশন 4 বা অপশন ডি, D4 দিলি 1 সেন্টিমিটার ইউর রাইট অ্যান্সার। তাহলে আমি কি করলাম, দেখো আমাকে এখানে হাইট জানতে চেয়েছে, ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি হয়, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু v/u। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাকে ভি বের করতে হবে, আর অঙ্ক দেখার সাথে সাথে আমার যে অ্যাপ্রোচটা তৈরি হবে, দ্যাট ইজ এটা কোন লেন্স বলেছে আর কোন দর্পণ বলেছে। কারণ লেন্স আর দর্পণের উপর ভিত্তি করেই তোমার সাইন কনভেনশনটা রেডি হবে। বোঝা গেলে একটা করে লাইক, বোঝা গেলে একটা করে লাইক। যদি না ভিডিও লাইক করো আর কমেন্ট করো, তাহলে ভাই এত তো খাচ্ছি, কিছু তো লাইক করো। তবে আমি এসব পাত্তা দিই না, কারণ আমি জানি আমার ভিডিও যদি 100টা স্টুডেন্টও দেখে, ওই 100টা হচ্ছে জেনুইন অ্যান্ড সিরিয়াস স্টুডেন্ট। এখানে ভিড় চাই না, এখানে সাকসেসফুল স্টুডেন্ট চাই আমি। নেক্সট প্রশ্ন, একটি উত্তল আয়নার বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অনুসারে এর প্রধান ফোকাস ড্যাশে অবস্থিত। আচ্ছা কি বলেছে, উত্তল আয়না বলেছে, উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, অর্থাৎ আর ইকুয়াল টু কত দিয়েছে, 15 সেন্টিমিটার। তাহলে এর প্রধান ফোকাস, দেখো উত্তল লেন্সের ফোকাস কি নেগেটিভ হবে, উত্তর হচ্ছে না, তাহলে নেগেটিভ গুলো কেটে দাও। আচ্ছা এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, r/2,
উত্তল লেন্স বলেছে, কি বলেছে উত্তল দর্পণ বলেছে। উত্তল দর্পণ মানে এইরকম একটা দর্পণ, এইরকম একটা দর্পণের ফোকাস কোথায় হবে না, ফোকাস কিন্তু মনে রাখবে এই জায়গাটা তার উত্তল দর্পণের ফোকাস হবে। আমরা যদি উত্তল দর্পণ নিই তাহলে তার ফোকাসটা কিন্তু ডান সাইডে হয়, এই জন্য ফোকাসটা কি হয় পজিটিভ হয়। এটাও কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন আছে যে উত্তল দর্পণের ফোকাসটা কোথায় গঠিত হয়। উত্তল দর্পণের ফোকাসটা হচ্ছে উত্তল দর্পণের পেছনে গঠিত হয়। উত্তল দর্পণের এই দিকটা হচ্ছে সামনের দিক, এই দিকটা হচ্ছে সামনের দিক, এরকম প্যারালাল রে গুলো যখন আসবে এগুলোকে আমরা ড্র করে এখানে ফোকাস গঠিত করব। আর এই যে ফোকাসটা এর রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক হবে, অর্থাৎ r/2 অর্থাৎ 15/2 অর্থাৎ 7.5 সেন্টিমিটার will be your right answer। one answer অর্থাৎ অপশন এ ফর অ্যাপেল, your right answer 7.5 সেন্টিমিটার। উত্তল বলেছে আমি নেগেটিভ কেটে দেবো, উত্তল বলেছে মানে আমি নেগেটিভ কেটে দেবো, পজিটিভ রাখবো। ফোকাস দিয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ফোকাসের দ্বিগুণ, তাহলে ফোকাস করতে গেলে রেডিয়াস অফ কার্ভেচারকে 2 দিয়ে ভাগ করব। উত্তল দর্পণের উত্তল দর্পণের যে ফোকাসটা কোথায় থাকে না, ফোকাস বিন্দু থাকবে উত্তল দর্পণের পেছনের দিকে, নট সামনের দিকে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, লাজবাব প্রশ্ন। একটি 200 ওয়াট বাল্ব একটি 220 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত, তাহলে একটি 200 ওয়াট বাল্ব, ভাই একটা 200 ওয়াট বাল্ব রয়েছে, ওটাকে কি করেছে না 220 ভোল্ট আমার এসি কানেকশনের সঙ্গে যুক্ত করেছে, 220 ভোল্ট আর 200 ওয়াট। তাহলে বাল্বের মধ্য দিয়ে কারেন্ট হবে। আমরা একটা ফর্মুলা জানি ভাই, কি ফর্মুলা জানি না, P = V × I, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার। এটা আমি তোমাকে ক্যালকুলেশন করেও দেখিয়েছিলাম যে কোথা থেকে এই ফর্মুলাটা এসেছে, এখন আর দেখাচ্ছি না। একদম দেখো P = V × I, মান বসাবো, I এর মান বের করব। তাহলে I = কি হবে P/V, P এর মান কত ভাই সাহেব 200, আর V এর মান কত 220, 0 0 কেটে দাও, 2 × 10 = 20, 2 × 11 = 22। অর্থাৎ যখনই তুমি 10 কে 11 দিয়ে ভাগ করবে তাহলে কি হবে, একটা শূন্য নিয়ে নিলে দশমিক পড়ে যাবে, অর্থাৎ 0 পয়েন্ট হয়ে যাবে, 11 × 9 = 99, একে হচ্ছে 100, 1 বুঝলো, পয়েন্টের জন্য শূন্য বসলো, আরো একটা শূন্য দিতে গেলে এখানে একটা শূন্য, আবার 11 × 9 = 99, অর্থাৎ 9099 করে হবে। তাহলে আমি বলতে পারি অপশন নাম্বার 4, 0.91 will be your right answer। একটাও ভুল হবে না, তুড়ি মেরে ওড়াবে, নিজেরা প্রথমে করবে, তারপর দেখো পরের প্রশ্ন চলে এসেছে। এই প্রশ্নটা কিন্তু কেউ পারবে না, লাজবাব প্রশ্ন। তুমি বলবে স্যার এই ধরনের প্রশ্ন কোথা থেকে করব, কোর্স দিচ্ছি, ওয়েট করো না, ওয়েট করো, সোমনাথ স্যারের ক্লাস, হাঁটবোকে চলে যাবে না তোমাকে অন্ধকারে ফেলে দিয়ে। যদি আলোর দিশায় যায় তোমাকেও টেনে নিয়ে আলোর দিশায় নিয়ে যাব, যেখানেই আলো থাকবে সেখানেই নিয়ে যাব, অন্ধকারকে মুক্ত করব, তমসমা জ্যোতির্গময়, অসতমা সদ্গময়, অসৎ থেকে সতের দিকে নিয়ে যাব, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, কোনো চিন্তা করার দরকার নেই। নেক্সট প্রশ্ন দেখো, দুটো কয়েল A and B, এ একটি চাবির মাধ্যমে একটি ব্যাটারির সাথে সংযুক্ত, বি একটি গ্যালভ্যানোমিটারের সঙ্গে যুক্ত, একে অপরের সাথে সমান্তরালভাবে সাজানো হয়, নিচের কোন সময়কালে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ঘটনা পরিলক্ষিত হবে। চাবি বন্ধ করার 2 মিনিট পর, অর্থাৎ এ কয়েল যে চাবিটার সঙ্গে যুক্ত সেই চাবি বন্ধ করার 2 মিনিট পর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হবে, বা বিরতির সময় চাবিটি বের করা, অর্থাৎ চাবিটি একটা বের করানোর সময় গঠিত হবে। তাহলে ইংলিশে কি বলেছে দেখো, two coils A and B such that A is connected to a battery। আচ্ছা আমি আঁকি আগে ছবিটা, বেশি কথা না বলে ছবিটা আঁকি। মনে করো এরকম একটা অংশ দিয়েছে, এরকম একটা কয়েল, এই কয়েলটা কি হচ্ছে না, এই কয়েলটা একটা ব্যাটারির সাথে যুক্ত, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত, তারপর একটা চাবির সঙ্গে যুক্ত, আবার এখানে আর একটা কয়েল রয়েছে সমান্তরাল ভাবে একই সাথে যুক্ত, এরকম একটা কয়েল রয়েছে, এবং এখানে তুমি একটা কি করেছো, একটা গ্যালভ্যানোমিটার কানেক্ট করেছো। দিস ইজ ইউর পিকচার। এই পিকচারটা মাইন্ডে না এলে পারবে না করতে। তাহলে এইটা হচ্ছে এ কয়েল, এইটা হচ্ছে বি কয়েল। দেখো এ একটি চাবির মাধ্যমে যুক্ত, এটা মনে করো কে চাবি, এটা মনে করো একটা ব্যাটারি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এইবার তোমায় কি বলেছে, এই যে চাবিটা যখন বন্ধ করব তখন কি হবে, তখন বলেছে চাবিটা বন্ধ করলে এখানে আই জেনারেট হবে, আর এখানে আই জেনারেট হওয়া মানে কি, এই যে গ্যালভ্যানোমিটারটা বিক্ষেপ করবে, বলে চাবি বন্ধ করার 2 মিনিট পর। চাবি বন্ধ করার মানে কি, চাবি বন্ধ করার মানে চাবিটা দিয়ে দেওয়ার বা তুলে নেওয়া, যাই করো না কেন। কিন্তু ভাই মনে রাখবে, এই দুটো কয়েল যদি তোমাকে দেয়, ভালো করে শুনে নাও, কখনো ভুলবে না, দুটো কয়েল যদি তোমাকে দেয় এবং এরা যদি ইন্টার কানেক্টেড থাকে, তাহলে এখানে যে ইনডিউস যে কারেন্টটা হবে কখন হবে, মনে করো যদি আমি এখানে চাবিটা লাগাই, ঠিক সেই সময় দেখবে এই কাঁটাটা ডান দিকে ঘুরে যাবে, ডান দিকে ঘুরে আবার চট করে জিরোতে চলে আসবে, অর্থাৎ কি হবে
না কারেন্টটা একটু সময়ের জন্য ইনডিউসড হয়েছিল। কেন না পরিবর্তিত তড়িৎ প্রবাহের জন্য। কি বললাম? পরিবর্তিত তড়িৎ প্রবাহের জন্য, বা এই সময় যে তড়িৎ প্রবাহটা যেখানে প্রথমে হচ্ছিল, হওয়ার ফলে এখানে কি হচ্ছে না কারেন্টটা ইনডিউসড হয়েছে, কারেন্টটা ইনডিউসড হয়েছে। আবার যখন আমি চাবিটা খুলে নেব, তখন যে চাবি দেওয়ার সময় বা যখন তড়িৎ প্রবাহটা হচ্ছিল, চাবি লাগিয়ে দিলাম মানে মনে করো চাবি লাগিয়ে দেওয়া মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন যদি ডান দিকে বিক্ষেপণ হয়, যখন চাবিটা তুলবো তার বিপরীত দিকে বিক্ষেপণ হয়ে আবার জিরোতে চলে আসবে। 2 মিনিট পর পর নয়, সঙ্গে সঙ্গে হবে, অর্থাৎ শুধুমাত্র বি উইল বি রাইট অ্যান্সার। আমি আবার বলছি, দুটো কয়েল যদি সমান্তরালে থাকে এবং প্রথম কয়েলটার সাথে যদি আমার চাবি লাগানো থাকে, এই চাবিটা তোলার সাথে সাথে এটা যদি ডান দিকে বাঁকে, তাহলে চাবিটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এটা বাম দিকে বাঁকবে এবং সঙ্গে সঙ্গে আবার জিরোতে চলে আসবে। অর্থাৎ প্রথমে কারেন্টটা ইনডিউস হবে, আবার চলে আসবে। তার মানে কি না চাবিটা তুমি লাগাও অথবা কারেন্টটা যাক বা না যাক, সেই যে চাবিটা তুলছো এবং চাবিটা আবার দিচ্ছ, বন্ধ করছো কারেন্টটা মানে সুইচটা অফ করছো, চাবি দেওয়া বন্ধ করে ছাড়ো, সুইচ অফ করছো, সুইচ অন করছো, সুইচ অন করলে যদি গ্যালভানোমিটার সেকেন্ড কয়েলে ডান দিকে বিক্ষেপ ঘটায়, তাহলে সুইচ অফ করলে বাম দিকে বিক্ষেপ ঘটাবে, কিন্তু বিক্ষেপ ঘটাতে থাকবে না, বিক্ষেপ ঘটিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আবার জিরোতে চলে আসবে। ঠিক আছে? তুমি বলবে স্যার এটা আমি কোথা থেকে করব? খুব ভাবনার বিষয়। চলো কোথা থেকে করব, দেখো অ্যাজ ইট ইজ দেওয়া রয়েছে ভাই, অ্যাজ ইট ইজ তোমাদের দেওয়া রয়েছে। হয়তো দেখতে পাচ্ছ না, পুরো ছবিটা একটু ছোট করে দিই, তাহলে বুঝতে পেরে যাবে। অ্যাজ ইট ইজ পুরো ছবিটা তোমাদের দেওয়া রয়েছে। কোথায়, কোথা থেকে নিয়েছি? বিখ্যাত লেখকের বিখ্যাত বই, রেলওয়ের বিখ্যাত বই না, এনসিইআরটির বই, এনসিইআরটি ক্লাস 10 ম্যাগনেটিক ফিল্ডের বই। আমি বারবার বলি ভাই এনসিইআরটিটা বাড়িতে পড়ো, কেউ বলবে না, আমি বলবো, শেষ পর্যন্ত বলে যাব, লাস্ট দম পর্যন্ত বলে যাব, যেদিন তোমাদের রেলের লাস্ট পরীক্ষা থাকবে সেদিন পর্যন্ত আমি বলে যাবো, ততক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে। দেখো একদম সেম প্রশ্ন, সেম কথাই বলা রয়েছে, একদম সেম ছবি, এই প্রশ্নটাকেই তুলে দিয়েছে। কালকে এই প্রশ্নটাকে একটু অন্যভাবে দেবে, তখন তুমি পারবে তো? কোন বইতে যদি খুঁজে পাও এই প্রশ্নটা পার্টিকুলার, বাংলার কোন বইতে, যত রেলওয়ের বই আছে, আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো, কথা দিচ্ছি। ঠিক আছে? দীর্ঘ 5 থেকে 6 বছরের সায়েন্স পড়ার অভিজ্ঞতা থেকে বলছি, এনসিইআরটির এই জায়গাগুলো খেয়াল করো, যেগুলো বলছি সেগুলো শোনো। এই জায়গাটা আছে, এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ভিক্টরি এডুতে, সেখান থেকে এটা তুমি দেখে নেবে। ঠিক আছে? এই কথাগুলোই বলা রয়েছে, যে কথাটা আমি বললাম সেই কথাটাই বলা রয়েছে। যখন এখানে চাবিটা তুলে নেব, ডান দিকে যদি বিক্ষেপ ঘটে, সুইচটা অন করে দেওয়ার সময় ডান দিকে যদি বিক্ষেপ ঘটে, সুইচটা অফ করে দেওয়ার সময় বাম দিকে বিক্ষেপ হবে। এটা কেন হচ্ছে না ইনডিউস কারেন্টের জন্য হচ্ছে। ঠিক আছে? এগুলোই এখানে বলা রয়েছে, তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য এটা হচ্ছে। ঠিক আছে? এই ডিটেলসটা বলা রয়েছে, নেক্সট দেখে নেবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। কি কি দিয়েছে না, ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হলো Na2CO3। আচ্ছা, ওয়াশিং সোডাকে আমি সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2O লিখতে পারি, আবার Na2CO3 লিখতে পারি, তার মানে অপশন ঠিক রয়েছে। এটি পানির বা জলের স্থায়ী ক্ষরতা দূর করতে ব্যবহৃত, একদম ঠিক, অর্থাৎ দুটো বক্তব্যই সত্য। নেক্সট, বেনজিন অণুতে সিগমা এবং পাই বন্ডের মোট বন্ধনের সংখ্যা হলো। মনে রাখবে, এই যে ধরো একটা বেনজিন অণু, এই যে বেনজিন অণু C6H6, এখানে 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 এইরকম করে আমরা ডবল বন্ড দেখতে পাবো। তো এই যে ডবল বন্ড গুলো, এই যে ডবল বন্ড গুলো, এগুলোই কেবলমাত্র পাই বন্ড হবে, এগুলোই কেবলমাত্র পাই বন্ড হবে। আর বাকি যতগুলো বন্ড রয়েছে, যতগুলো, এখানে তো এইচ করে কানেক্টেড থাকবে, এখানে এইচ কানেক্ট থাকবে 1 2 3, হ্যাঁ এখানে এইচ করে কানেক্টেড থাকবে, এই যে এইচ গুলো কানেক্ট থাকবে, এগুলো প্রত্যেকটা কিন্তু কি হবে না সিগমা বন্ড হবে, অর্থাৎ 12টা সিগমা বন্ড এবং 3টে পাই বন্ড। ভাই এগুলো তো যোগ, এটা তো যোগই ঠিক নেই, এটা তো যোগই ঠিক নেই। টোটাল 15টা বন্ড, 12 3, এখানে 6 3 15টা বন্ড টোটাল, কি করে হয়? যোগই তো ঠিক নেই, দুটো অপশন তুমি এমনি এলিমিনেট করে দিতে পারবে। তো দেখে নাও, এই হচ্ছে তোমার, দেখো এই যে আমি বললাম, এই যে দেখো এখানে 1 2, আচ্ছা এখানে সরি দুটো কেন হবে, এখানে এইচ একটাই হবে। হ্যাঁ প্রত্যেকটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর শুধুমাত্র এই জায়গাগুলোতে যে দেখিয়েছি আমি, এই জায়গাগুলোতে কেবলমাত্র পাই বন্ড হবে। পাই মানে কি, দেখো হেড অন হেড যখন ওভারল্যাপ করবে, হেড অন হেড যখন ওভারল্যাপ করবে তখন হচ্ছে সিগমা, আর যখন এইরকম ওভারল্যাপ করবে পাশাপাশি, তখন সেটা হচ্ছে পাই বন্ড। ঠিক আছে? চলো নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়া থেকে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া চিহ্নিত করুন। এটা তোমাদের জন্য একটু হোমওয়ার্ক রাখলাম। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া নিশ্চয়ই তোমরা জানো, ভেরি ইজি।
দুটো কম্পাউন্ড থাকবে, দুটো কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া হয়ে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড উৎপন্ন করবে, তখনই সেটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হবে। কখনো এলিমেন্ট আর কম্পাউন্ডের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হয় না। সেই পরিপ্রেক্ষিতে তোমরা কমেন্ট করবে তোমাদের অ্যান্সার। আমি শুধু দেখতে চাই যে কটা সিরিয়াস অ্যাসপিরেন্ট আমার ক্লাসগুলো দেখছো নাকি স্কিপ করে করে দেখছো। মনে রাখবে, তুমি যদি এখানে স্কিপ করে করে দেখতে থাকো জীবনটা তোমার স্কিপ হয়ে যাবে, তখন কিন্তু বলতে এসো না স্যার আমার 0.5 এর জন্য আমার সিলেকশন হয়নি। নেক্সট প্রশ্ন। আচ্ছা দেখো কি বলেছে, নিচের কোন ধাতু হাইড্রোজেনের চেয়ে বেশি বিক্রিয়াশীল। আচ্ছা দেখো এখানে কিন্তু হাইড্রোজেন কোথায় রয়েছে, এই জায়গাটা রয়েছে। এই পুরো সিরিজটা কতবার মুখস্থ করতে বলেছি তোমাদের, বহুবার আমি মুখস্থ করতে বলেছি তোমাদের যে এই পুরো সিরিজটা মুখস্থ করবে। দেখো হাইড্রোজেনের উপরে কে কে রয়েছে, হাইড্রোজেনের উপরে দেখো ম্যাগনেসিয়াম রয়েছে, হাইড্রোজেনের উপরে জিঙ্ক রয়েছে, হাইড্রোজেনের উপরে এও কিন্তু হাইড্রোজেনের উপরে নেই, তাহলে এও যে অপশনটা আছে সেটা কেটে দেবে। এজিও হাইড্রোজেনের উপরে নেই, হাইড্রোজেনের উপরে নেই, এজিও হাইড্রোজেনের উপরে নেই, এইও হাইড্রোজেনের উপরে নেই, তাহলে অপশন 3 উইল বি ইউর রাইট অ্যান্সার। দেখো এই যে এজি, এইচজি, এইউ, এই তিনটে হাইড্রোজেনের উপরে নেই, তাহলে এইচজি, এজি আর এইউ যেখানেই দেখবো সেটাই কেটে দেবো, সেইভাবেই অপশন এলিমিনেট করলাম। এখান থেকে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসছে, তাই এই সিরিজটা পুরো মুখস্থ থাকবে। এমনকি তুমি যদি দ্বি প্রতিস্থাপন বা প্রতিস্থাপন বিক্রিয়ার যে বিষয়গুলো সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। চলো নেক্সট প্রশ্ন। কোন হরমোনের ঘাটতি ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস দু ধরনের হয়, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসটা হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের ফলে হয়, আর ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে এই যে হেনলির লুপে, এই হেনলির লুপ নিশ্চয়ই জানো নেফ্রনে থাকে, সেই নেফ্রনে হেনলির লুপে একটা হরমোন থাকে যে হরমোনটা কি করে না পুনঃশোষণে সাহায্য করে, যেটাকে আমরা বলছি এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা যেটাকে আরেক নামে বলা হয় ভেসোপ্রেসিন বলা হয়, ভেসোপ্রেসিন। সেই এডিএইচ এর কম ক্ষরণের ফলে কি হয়, ডায়াবেটিস ইনসিপিডাস হয়। আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে কিন্তু ইনসুলিন এর অভাবে হয়, যেটা আমাদের অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠের একটি অংশ থেকে একটি উত্তল আয়না তৈরি করা হয়। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ এইখান থেকে একটি কি করা হলো না উত্তল আয়না প্রিপেয়ার করা হলো। তাহলে উত্তল আয়না যদি 10 সেন্টিমিটার থেকে প্রিপেয়ার করা হয়, তাহলে ওই উত্তল আয়নার আরটাও কিন্তু 10 সেন্টিমিটারও হবে। এবার বলেছে ফোকাস কত দূরে অবস্থিত, তাহলে ফোকাস কত দূরে, এফ ইকুয়াল টু কি হয় r/2, তাহলে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। দেখো দুটো একই রকম প্রশ্ন, একই ফর্মুলার দুটো প্রশ্ন একই শিফটে দিয়েছে, বুঝতে পারছো, আলো থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সাদা আলো একটি আলোর কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যায়, একটি বর্ণালী পাওয়া যায় সব থেকে কম ভাগ। এটা কতবার পড়িয়েছি তোমাদের, প্রত্যেকটাই যে যারা বলছো না গ্রুপ ডি শিফট গুলো আপনি করিয়ে যান ভাই, একটা কথা বলছি, সবগুলো তো করাবো, কিন্তু 1 থেকে 23 পর্যন্ত যারা ভালো করে করে রাখবে তাদের একটা প্রশ্ন, একটা দুটো প্রশ্ন তো আটকাবে। যেমন আমি গ্যালভেনোমিটারটা বললাম, ওটা নতুন প্রশ্ন ছিল, বাকি কোনো প্রশ্ন আটকাবে না। দেখো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর সব থেকে বেশি ডেভিয়েশন বললে, কম ডেভিয়েশন বলেছে, সব থেকে কম বাঁক বলেছে, সেটা হয়ে যাচ্ছে রেড, সব থেকে কম বাঁক। আচ্ছা এইটা কিন্তু রেড করেছে, এটা রেড আর অরেঞ্জটাকে ভুলভাল কালার কম্বিনেশন দিয়েছে। আর সব থেকে বেশি বললে ভায়োলেট। সব থেকে প্রতিসরাঙ্ক কার কম যদি বলে, না যে সব থেকে বেশি ডেভিয়েশন হবে তার প্রতিসরাঙ্ক সব থেকে কম, যে সব থেকে বেশি ডেভিয়েশন হবে তার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, সরি সব থেকে বেশি হবে, আর যে কম ডেভিয়েশন হবে তার প্রতিসরাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটির বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সর্বাধিক, বৈদ্যুতিক প্রতিরোধ রেজিস্টিভিটি। আচ্ছা রেজিস্টিভিটি কার বেশি হবে, যার রেজিস্ট্যান্স বেশি হবে। আর রেজিস্ট্যান্স কার বেশি হবে, যেটা অন্তরক পদার্থ বা নন মেটাল। এখানে নন মেটাল কে রয়েছে, গ্লাস রয়েছে, তাহলে গ্লাস উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলোক সংশ্লেষণ ব্যতীত ড্যাশের অপসারণ হলো রাতে আদান প্রদানের বিক্রিয়া, কি হবে, কার্বন ডাই অক্সাইড। আলোক সংশ্লেষ ব্যতীত ড্যাশ অপসারণ হলো রাত্রে আদান প্রদান। আচ্ছা রাত্রে যে আদান প্রদানটা অপসারণ বলেছে, অক্সিজেন তো অপসারণ হয় না, কার্বন ডাই অক্সাইড অপসারণ হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন পরিস্থিতিতে প্রবর্তিত বিভব পার্থক্য সর্বাধিক হবে, অর্থাৎ প্রবর্তিত বিভব পার্থক্য মানে ইনডিউসড কারেন্ট, মানে ইনডিউস যেটা বলে পোটেনশিয়াল ডিফারেন্স। একটি দণ্ডচুম্বক একটি স্থির চুম্বক কুণ্ডলীর দিকে 2 মিটার পার সেকেন্ড গতিতে চলে। দেখো ভালো করে বোঝো, একটি দণ্ডচুম্বক একটি স্থির কুণ্ডলীর দিকে 2 মিটার পার সেকেন্ড গতিতে চলে। আচ্ছা একটি দণ্ডচুম্বক একটা এরকম
কয়েল রয়েছে, ঠিক আছে, একটা দণ্ড চুম্বক চলছে, দণ্ড চুম্বকটা স্থির কয়েলের দিকে যাচ্ছে, ঠিক আছে। একটি কোথায় সবচেয়ে বেশি হবে, একটি কয়েল 2 মিটার পার সেকেন্ড গতিতে একটি স্থির চুম্বকের দিকে যাচ্ছে, আবার এটা 2 মিটার পার সেকেন্ড গতিবেগে এর দিকে যাচ্ছে। আর প্রথমটা বলেছিল যে এটা 2 মিটার পার সেকেন্ড বেগে একটি দণ্ড চুম্বক একটি স্থির কোণ, তো প্রথমটা বলেছিল যে এটা 2 মিটার পার সেকেন্ড বেগে এর দিকে যাচ্ছিল, দ্বিতীয়টা বলেছে এটা 2 মিটার পার সেকেন্ড বেগে এর দিকে যাচ্ছে। কি বলছে, একটি কয়েল একটি বার চুম্বক একই দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। অর্থাৎ 3 নম্বরটা বলছে যে এই যে মনে করো এটা আমার যে কয়েলটা এবং দণ্ড চুম্বকটা একই দিকে যাচ্ছে, এও এই দিকে যাচ্ছে, এও এই দিকে যাচ্ছে। নেক্সট বলছে একটি কয়েল এবং একটি বার চুম্বক 2 মিটার পার সেকেন্ড গতিতে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ লাস্ট অপশন বলছে এটা যদি একটা কয়েল হয়, এটা যদি একটা চুম্বক হয়, এও 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে আর এও 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এটা একটা নতুন প্রশ্ন, দেখো কত ভালো প্রশ্ন। ইনডিউসড কারেন্ট কখন উৎপন্ন, মনে করো এইটা আমার একটা কয়েল, এইটা আমার একটা কয়েল, তো এই কয়েলের মধ্য দিয়ে যদি এটা যায় তখন ইনডিউসড কারেন্ট উৎপন্ন হবে। আবার এই যে কয়েলটা যদি এরকম যায় তখনও কারেন্ট উৎপন্ন হবে। কিন্তু দেখো যত গতি বেশি হবে, অর্থাৎ যত ওদের মধ্যে ডিরেকশন চেঞ্জ হবে, তত ইনডিউসড কারেন্ট বেশি উৎপন্ন হবে। লাস্ট অপশনে বলছে যে এও 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে, এও 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে, তার মানে দুজনের মিলিত গতি কত, দুজনে যদি একই গতিবেগে একই দিকে আসে, সরি বিপরীত দিকে আসে, তখন আপেক্ষিক গতিবেগ কত হয়ে যায় 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অ্যাকচুয়ালি এই জায়গায় গতিটা কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার ডি এর যে কন্ডিশনটা, এখানে কিন্তু সব থেকে বেশি ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে বা ইনডিউসড কারেন্ট এখানে তৈরি হবে সব থেকে বেশি। ওকে, সি তে তো কোনো কারেন্টই উৎপন্ন হবে না। যদি তোমাকে এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে কোন ক্ষেত্রে কোন রকম ইনডিউসড কারেন্ট উৎপন্ন হবেই না, সেটা হচ্ছে অপশন সি। কেন বলতো, কারণ আমাকে তো এই দিকে আসতে হবে, ওরা দুজনেই এই দিকে যাচ্ছে, দুজনে এইরকম করে চলে যাচ্ছে, তাহলে কি করে হবে, একই দিকে গেলে কখনো তো ইনডিউসড কারেন্ট উৎপন্ন হবে না, একে অপরের দিকে যেতে হবে। বুঝতে পেরেছো? তো এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিলে তখন কিন্তু সি উত্তর হয়ে যাবে। কখন না, দেখা যাবে যে কোন কন্ডিশনে কোনো কারেন্ট উৎপন্নই হয়নি বা কোনো ইনডিউসড ভোল্টেজই উৎপন্ন হবে না। বুঝতে পারছো? ডিটেল অ্যানালিসিস ক্লাস পাবে এখানটা। চলো নেক্সট প্রশ্ন। শ্রেয়া ঘনীভূত সালফিউরিক অ্যাসিড ধারণকারী টেস্ট টিউবে অর্থাৎ H2SO4 এর সাথে কি করলো না, H2SO4 এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল2 যোগ করলো। তাহলে প্রতিক্রিয়া প্রধান পণ্য উৎপন্ন, প্রধান রিয়েজেন্টটা মানে প্রধান যে রিয়াকশনের পর যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেটা কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ভাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো তুমি দিয়েছো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করে উৎপন্ন হবে, ক্যালসিয়াম অ্যাসিটেট ক্লোরাইডের তো কোনো গল্পই নেই। এখানে কে রয়েছে সালফেট, এখানে কে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা দেখো কি করে বিক্রিয়াটা হবে। আচ্ছা আমি বলো হাইড্রোজেনের ওপরে ক্যালসিয়াম নাকি হাইড্রোজেনের নিচে ক্যালসিয়াম, এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়েছিলাম ক্যালসিয়াম তো অনেক ওপরে, পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম, তার মানে ক্যালসিয়ামটা এই হাইড্রোজেনটাকে হাঁটিয়ে দেবে, এখান থেকে হাঁটিয়ে দিয়ে কি করবে না ও CaSO4 হয়ে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে। তোমাদের বলেছি এই ধরনের বিক্রিয়াগুলো কখনোই মুখস্থ করতে যাবে না, ওই দিন গেছে। সব সময় একটা অ্যানালিটিক্যাল ভাবে পড়বে যে ভাই H2SO4 এর সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো উৎপন্ন হতেই পারে না। ক্যালসিয়াম সালফেট যে উৎপন্ন হবে, অবভিয়াসলি ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে, কারণ এখানে সালফেট মূলকটা রয়েছে। অ্যাসিটেট তো হবেই না, আর ক্লোরাইডও হবে না, কারণ ক্লোরাইডের কোনো মূলকই তো নেই, কি করে ক্লোরাইড উৎপন্ন হবে। N2 এর মোট ভাগ করা ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ N2 যখন কোভ্যালেন্ট বন্ড গঠন করবে তখন টোটাল শেয়ারিং ইলেকট্রন কত হবে। আচ্ছা দেখো N এর অ্যাটমিক নাম্বার কত, 7, তাহলে 7 কে তুমি যদি ভাঙো 2 আর 5, তাহলে N যদি হয় দেখো, তাহলে 2 আর 5 মানে অষ্টক পূর্তি করার জন্য কটা ইলেকট্রন শেয়ার করতে হবে, তাকে 3টে করে ইলেকট্রন শেয়ার করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি N এরকম 3টে আনপেয়ার ইলেকট্রন লিখি, ঠিক আছে, আর তাহলে 3টে, আর এখানে ধরো 2টো, 3 2 5 আর 6 7 লাস্ট কক্ষের ইলেকট্রন মানে টোটাল ইলেকট্রন গুলো লিখি, তাহলে আরো একটা N যদি থাকে, এরও যদি এরকম 3টে থাকে, এখানে 2টো আর এখানেও 2টো, 2 2 4 5 6 7, তাহলে যদি এরকম হয় তখন আমরা কি বলতে পারি, এইটাকে এরা শেয়ার করবে, এইটাকে এরা শেয়ার করবে। অর্থাৎ এই যে 3টে টোটাল কটা, 3টে 6টা, টোটাল 6টা ইলেকট্রন কিন্তু এরা শেয়ার করবে, দিয়ে বন্ডটা কি রকম গঠিত হবে, এইরকম একটা বন্ড গঠিত হবে। N2 কিন্তু এইরকম 3টে বন্ড নিয়ে গঠিত হয়, যে 3টে ইলেকট্রন শেয়ার করবে সেই 3টে সিঙ্গেল বন্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে টোটাল কটা ইলেকট্রন ভাগ করে না 6টা ইলেকট্রন ভাগ করে, অর্থাৎ যে কটা ইলেকট্রনও দরকার সেইটা ইনটু 2,
কারণ দুজন মিলে গঠিত হচ্ছে তাই ওটা শেয়ার করবে। আর যদি CH4 বলতো, তোমরা CH4 এ কটা ইলেকট্রন ভাগ করবে বলবে তো, CH4 এ C এবং H মিলে টোটাল কটা ইলেকট্রন শেয়ার করবে, এটা আমাকে হোমওয়ার্কে জানাবে। অনেকগুলো হোমওয়ার্ক দিলাম আজকে তোমাদের, আমি করে জানাবে আমাকে। নেক্সট প্রশ্ন, এল দৈর্ঘ্যের একটি তারের রোধ হচ্ছে 0.2 ওহম এবং ক্রস সেকশনের ক্ষেত্রফল হচ্ছে a। একই উপাদানের একটি তারের দৈর্ঘ্য 2L এবং ক্রস সেকশনের ক্ষেত্রফল 4A হলে রোধ কত? খুব ভালো প্রশ্ন, প্রথম থেকে বলি তোমাদের। আচ্ছা, আমরা রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি বলতে পারি? রেজিস্ট্যান্স তার লেন্থের সঙ্গে সমানুপাতিক, রেজিস্ট্যান্স তার প্রস্থের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা কি লিখি? আর প্রপোর্শনাল টু এল বাই এ, বা আর ইকুয়াল টু এস এল বাই এ। এই এসটা কি? এসটা হচ্ছে রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে? না, রেজিস্টিভিটিটা উপাদানের উপর নির্ভর করে। যেহেতু একই উপাদানের তার, রেজিস্টিভিটি সমান, তাহলে আর ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এস এল বাই এ, যার মান কত দিয়ে দিয়েছে আমাকে দেখো, 0.2 ওহম। সেকেন্ড ক্ষেত্রে বলেছে সেকেন্ডের যে এটা, সেটা এর থেকে কি হয়েছে না, এটা হচ্ছে 4 এ হয়ে গেছে, ক্রস সেকশনটা 4 এ হয়ে গেছে। অর্থাৎ R1 যদি আমি বলি, তাহলে এস এলটা কত হয়ে গেছে? 2L হয়ে গেছে, আর এটা কত হয়ে গেছে? 4 এ হয়ে গেছে। তাহলে দেখো 2 2 এ 4 যদি কাটি, তাহলে R1 ইকুয়াল টু কত হচ্ছে না, হাফ যদি নিয়ে নিই, তাহলে এস এল বাই এ। তাহলে এই যে এস এল বাই এ, এখানেও এস এল বাই এ ছিল, মান কত ছিল? 0.2 ওহম। তাহলে R1 ইকুয়াল টু কত বলতে পারি? হাফ ইন্টু 0.2 ওহম। তাহলে 2 একে 2, 0.1 ওহম উইল বি ইউর রাইট অ্যান্সার। অর্থাৎ নেক্সট যে আরটা, যেটা যার দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, প্রস্থ হচ্ছে 4 গুণ হয়ে গেছে, তার রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? না, রেজিস্ট্যান্স হয়ে যাবে 0.1 অ্যাম্পিয়ার। করে দেখালাম প্রত্যেকটা, এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে প্রচুর প্রশ্ন এসেছে, এই জায়গাটা একটু বুঝে নেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, জলজ প্রাণীর মল মূত্র দ্রব্য কি? অবভিয়াসলি হয়ে যাবে অ্যামোনিয়া, এটা বলার কিছু নেই। নিচের কোনটি আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি নয়? দেখো আমাদের দু রকম গ্রন্থি রয়েছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা, একটু বলে নি। একটা হচ্ছে অন্তঃক্ষরা যেটা কি করে, যেটা হচ্ছে আমাদের হরমোন ক্ষরণ করে, যেটা হচ্ছে কি করে, আমাদের হরমোন ক্ষরণ করে, ঠিক আছে? আর একটা রয়েছে কি, আর একটা রয়েছে বহিঃক্ষরা, আর একটা রয়েছে বহিঃক্ষরা, যেটা আমাদের কি করে, উৎসেচক ক্ষরণ করে। এই উৎসেচক যারা ক্ষরণ করে তাদের কি রয়েছে? নালী রয়েছে, বাট এদের কোনো নালী নেই, এরা কিন্তু ডাইরেক্ট ব্লাডে মিশে যায়। তো এই অন্তঃক্ষরা গ্রন্থি নয় বলেছে কে? না, লালা গ্রন্থি। লালা গ্রন্থি কি করে? না, উৎসেচক ক্ষরণ করে। যে উৎসেচক কি করে? হজমে সাহায্য করে। আমাদের 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। তাহলে এখানে দেখো থাইরয়েড গ্রন্থি, থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন, তারপর হচ্ছে স্টিমুলেটিং হরমোন, জিএইচ হরমোন, নানা রকম হরমোন ক্ষরিত হয়। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনাল হরমোন ক্ষরিত হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু হরমোন ক্ষরিত, বাট লালা গ্রন্থি থেকে কিন্তু উৎসেচক ক্ষরিত হয়। তো এটা কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি নয়। নেক্সট প্রশ্ন বলছে মোট ইলেকট্রনের সংখ্যার পরিপ্রেক্ষিতে কে, এল এবং এম সেলের ক্রম কি? ভাই এটা আমি করাবো না, নিজেরা করবে, এটা একদম ইজি প্রশ্ন। কারণ দেখো আমরা কি জানি যে 2 ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো 2 ইন্টু কি হবে? 1 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো, 8টা, আর এখানে কটা থাকবে? 18টা। 2 8 18, তাহলে সর্বাধিক কত থাকবে? এম, তারপরে এল, তারপর কে। অপশন 4 উইল বি ইওর রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। সোমনাথ স্যার সবসময় তোমাদের একটা কথা বলে, ভাই যেটা দরকার, যেটা দরকার সবসময় সেটাই পড়বে তুমি, তাহলেই তুমি জীবনে উন্নতি করতে পারবে। না তো সহজ, না তো কঠিন, অ্যাজ ইট ইজ। আর তুমি বলবে, অনেকেই বলে আরে ভাই কঠিন প্রশ্নগুলো বাদ দিয়ে দে, সহজ প্রশ্নগুলো কর। প্রণাম বাবা, সিলেকশন হবে না, ভ্যাকেন্সিজ কম রয়েছে। সিলেকশনের জন্য কঠিন সহজ সবকিছু মিলিয়ে তোমাকে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে। আর সেই প্রিপারেশনের জন্য একটাই ব্যাচ, অনলি ওয়ান ব্যাচ, সুপার ডুপার ব্যাচ, যার প্রাইস রয়েছে 999 টাকা। বারবার বলতে হয় না, একবার লঞ্চ করা মাত্র স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, বারবার বলতে হয় না। 5th আগস্ট পর্যন্ত ব্যাচটা ওপেন রয়েছে ফর 999 প্রাইস। আফটার দ্যাট 1200। তুমি বলবে স্যার বেশি কেন? কারণ যত বেশি প্রাইস হবে তত কম স্টুডেন্ট আসবে। আমার লক্ষ্য সিরিয়াস স্টুডেন্টদের নিয়ে এই ক্লাস করানো, কারণ যেখানেই ভিড় বেশি প্রাইস কম, ওখানে সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা কম। আমি চাই যদি তুমি সত্যি আমার ক্লাসে আসতে চাও, এই কটা টাকা জোগাড় করে তবেই তুমি ভর্তি হও। সবাই খুব ভালো থেকো। যারা এনটিপিসির ব্যাচ খোঁজ করছো, এনটিপিসির স্পেশাল ব্যাচও রয়েছে, তো সেক্ষেত্রে আমার নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে তুমি ব্যাচ ডিটেল জানতে পারবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটি সেশনে। কালকে রাত 9:30টার সময় লাইভ রয়েছে সায়েন্সের, সেই লাইভ ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এবং নিজের যোগ্যতা যাচাই করে নেবে যে বর্তমান তোমার পজিশনটা। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।